আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। একটু দেরি হয়ে গেল টেকনিক্যাল প্রবলেমের কারণে, আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। গতকালকে আমি আপনাকে যে ক্যালকুলেশন দিয়েছিলাম নাউন ক্লজের ব্যাপারে, দুইটা পজিশন, টোটাল পজিশন 4টা। আমি গতকালকে আপনাদেরকে কথা বলেছিলাম দুইটা নিয়ে। সো একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে দুইটা পজিশন নিয়ে আমি কথা বলেছিলাম, এই দুইটা পজিশন একেবারে পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে পেরেছেন কিনা। শুধু আলহামদুলিল্লাহ লিখবেন দয়া করে। আজকে ইনশাল্লাহ 1.5 ঘন্টার একটা ধামাকা ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আজকে হচ্ছে আমরা ক্লজের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মনটাও ফ্রেশ, ফিজিক্যালিও ফ্রেশ। আশা করি বুঝতে পারতেছেন। আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আর শুরু করে দিই, আর কোনো কথা না বাড়িয়ে। আসেন প্লিজ, আমরা ক্লজের বাকি দুইটা দেখব। আমরা দেখছিলাম নাউন ক্লজের অবস্থান কয়টা, এক হালি 4টা। সাবজেক্টের স্থলে অবজেক্টের স্থলে এই দুটো আমরা দেখেছিলাম। সেখানে আমরা সাবজেক্টের অবস্থান দেখেছিলাম, অবজেক্টের অবস্থান দেখেছিলাম। আরো দুইটা যে পজিশন আছে, এই দুইটা পজিশন নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার যে পজিশনটা ছিল, আপনারা ভালো করে জানেন 3 নাম্বার, সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন এর অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে খেয়াল করে দেখেন। আমি অনেকবার আপনাকে প্রোনাউনের ক্লাসে পড়াইছি, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এটা আপনারা জানেন। তাহলে এখান থেকে প্রমাণিত যে প্রেপোজিশনের পরে নাউনও বসতে পারে, প্রেপোজিশনের পরে প্রোনাউন বসতে পারে, এটা নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিলাই আমরা পড়াশোনা করছি। এমন অনেকগুলো ব্যাপারই কিন্তু আমাদের সাথে ঘটছে আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছেন কিনা প্রিয় ভাই বোনেরা? আচ্ছা, যাই হোক, এটা কোনো ব্যাপার না। আসেন প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে খেয়াল করে দেখেন। কার অবজেক্ট হিসাবে? প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে। আচ্ছা, আমি যদি এখন খুব স্বাভাবিকভাবে লিখি, খেয়াল করে দেখেন। আই আই লিভ ইন রাজশাহী। ওকে, আই লিভ ইন রাজশাহী। খেয়াল করে দেখেন, আই লিভ ইন রাজশাহী। আচ্ছা, খুব স্বাভাবিকভাবে দেখেন, ইনটা হচ্ছে প্রেপোজিশন। ইনটা কি বলেন? ইনটা হচ্ছে প্রেপোজিশন। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রাজশাহী। রাজশাহীটা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট। তাহলে প্রেপোজিশনের পরে আমাদের নাউন বসতে পারে। আচ্ছা, এরপরে আমার মেয়ে নামিরা, সেটা হচ্ছে নামিরা। আচ্ছা, ভালো কথা। সে গোস টু সিলেট। সে সিলেট যাবে কার সাথে যাবে? তার পাপ্পার সাথে, উইথ শাকিল, তাই না? উইথ দেখলে আমার একটা গান মনে পড়ে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছেই রাখবো এই মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাগবো আজ সারা দিনটাই আমার, তুমি বৃষ্টি হয়ে নামবে আর কমলো চিন্তায় আমার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন উইথ। বিশ্বাস করেন আজকে মনটা একদম ফুরফুরে, ফিজিক্যালি একটু ফুরফুরে আছে, মানসিক ভাবে ফুরফুরে আছে। একটা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। প্রতিদিন ধামাকা হয় তা না, আজকে একটু বেশি ধামাকা হবে। উইথ হচ্ছে প্রেপোজিশন, খেয়াল করে দেখেন। উইথ হচ্ছে প্রেপোজিশন। উইথ প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে এটা হচ্ছে নাউন, এবং শাকিলটা অবজেক্টের পজিশনে বসে আছে। আমি আপনাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করতেছি যে প্রেপোজিশনের পরে নাউন বসতে পারে না, পারে না। প্রেপোজিশনের পরে নাউন বসতে অবশ্যই পারে। প্রেপোজিশনের পরে নাউন বসতে পারে। আচ্ছা, এবার দেখেন, নরমালি আশরাফুল ধরেন আপনি বিয়ে শাদী করছেন। হ্যাঁ, নরমালি আপনাকে বিয়ের পরে মানুষ জিজ্ঞাসা করে, কিরে ভাই কেমন আছিস? তা আপনি বলবেন, না ভাই আমি ওর সাথে হ্যাপি, রাইট? আচ্ছা, এরপরে যদি বলি, খেয়াল করে দেখেন, আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ। খেয়াল করেন, আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট আই হ্যাভ। আমার যা আছে তা নিয়ে আমি স্যাটিসফাইড। এখন আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আমাকে বলতে হবে এই অংশে কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ? বলেন তো ভাইয়ারা, এই অংশের মধ্যে কোন অংশটুকু বলেন তো প্রিন্সিপাল ক্লজ?
অ্যাডভার্ব ক্লজ, ইমন টু স্কুল অ্যাডভার্ব ক্লজ, আমরা আসবো ভাইয়া। অ্যাডভার্ব ফ্রেজ ভাইয়া, টু স্কুল অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমরা আসবো শোনা, আগে প্রশ্ন করতে হয় না শোনা, ধৈর্য রাখো, আমরা ওই পর্যন্ত আসলে তারপরে সব জেনে যাবা, ঠিক আছে না? নামিরা যাবে কোথায় যাবে? স্কুলে। কার সাথে? হ্যাঁ, কার সাথে যাবে? শাকিলের সাথে যাবে, বাবার সাথে যাবে, তাই না? প্লিজ আমাকে বলেন যে প্রিন্সিপাল ক্লজ কোন অংশটুকু? অবশ্যই চা দিবা। না আমি খাবো না। মেঘবালিকা, আশরাফুল, সঞ্জু, ওরে সঞ্জু রে, সঞ্জু তুই উল্টা পাল্টা উত্তর দিছিস রে। এ মামুর বেটা ভাই। সাফায়েন আদিল, থ্যাংক ইউ। সাফায়েন আদিলকে ধন্যবাদ। আমি আপনাকে একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার শেখাই, সেটা হচ্ছে দেখেন, আমি আপনাকে এই জাতীয় একটা স্ট্রাকচার শেখাইছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স সমান সমান হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এমন একটা ব্যাপার স্যাপার আমি আপনাকে শিখাইছিলাম, এমন একটা স্ট্রাকচার শিখাইছিলাম, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। এবার একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার শেখাই। আপনি যদি প্রিন্সিপাল কমপ্লেক্স সেন্টেন্স থেকে সাবঅর্ডিনেট ক্লজ বাদ দেন, খেয়াল করে দেখেন, কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি সাবঅর্ডিনেট ক্লজ বাদ দেন, যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। কথা কি বুঝতেছেন? আবার আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স থেকে প্রিন্সিপাল ক্লজ বাদ দেন, যেটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা বলতে পারেন অনেকটা ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি। আমি এটা কেন বোঝাচ্ছি তার একটা বড় কারণ আছে, কেননা আপনারা উত্তর ভুল দিয়েছেন, এই জন্য বলতেছি, বেশিরভাগই উত্তর ভুল দিয়েছেন, যার বাস্তবতা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি 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 ভুল উত্তর করছেন, এই জন্য এই কথাটা হচ্ছে বলা। কেন ভুল উত্তর করছেন? এই যে খেয়াল করে দেখেন, এখানে এখানে আছে, দেখেন এখানে আছে হচ্ছে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, একটা লিঙ্কার আছে। এই অংশটুকু ভাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজ ভাই, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট আই হ্যাভ, একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, এর আগে একটা লিঙ্কার বা কনজাংশন যেটাই বলি না কেন সেটা আছে, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর আপনি যদি এই অংশটাকে শুধু উইথ বাদ দেন, তাহলে কেমনটা হয়ে যায় না, উইথ প্রিন্সিপাল, উইথ প্রিন্সিপাল ক্লজেরই অংশ। আবারও বলতেছি, উইথ প্রিন্সিপাল ক্লজের অংশ, উইথ প্রিন্সিপাল ক্লজের অংশ। ইয়েস, উইথ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের অংশ। আমার কথা কি বুঝতেছেন ভাইয়েরা? তাহলে উইথ যদি প্রিন্সিপাল ক্লজের অংশ হয়, উইথ যদি প্রিন্সিপাল ক্লজের অংশ হয়, খেয়াল করে দেখেন, তাহলে উইথকে বাদ দিচ্ছেন কেন? আর উইথে তো এই বাক্যে মিল ফ্যাক্টর, আই এম স্যাটিসফাই উইথ, আই এম স্যাটিসফাই, প্রেপোজিশনের সাথে একটা সম্পর্ক দেখেন, প্রেপোজিশনের সাথে সম্পর্ক খেয়াল করে দেখেন। আমি যদি বলি দেখেন কাম ইন কুইকলি, আমি যদি বলি কাম ইন কুইকলি, খেয়াল করে দেখেন তো ইন আর কুইকলির কোন সম্পর্ক আছে? আমি যদি বলি কাম ইন কুইকলি, ইন আর কুইকলির মধ্যে কোন সম্পর্ক আছে বলেন? বলেন ইনের সাথে কুইকলির কোন সম্পর্ক পাচ্ছেন? আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন কিনা আমি জানি না। ইনের সাথে কুইকলির কোনো সম্পর্ক কিন্তু নাই। আবার দেখেন আমি যদি বলি দা বুক, খেয়াল করে দেখেন দা বুক, দ্য বুক ইজ অন দা টেবিল, মানে তাহলে আপনার কি মনে হবে অন থাকার পরে এটা কি মনে হয় যে বইটা টেবিলের নিচে আছে? আবার যদি বলি খেয়াল করেন দা বুক ইজ আন্ডার দা টেবিল, মানে এখানে অন বা আন্ডার যদি বসাই, তাহলে টেবিলের সাথে বইয়ের যে সম্পর্ক, আপনার কি মনে হয় আন্ডার দা টেবিল, বইটা যদি বলি টেবিলের নিচে, আপনার কি মনে হয় বইটা টেবিলের উপরে আছে? না, এই অন এবং আন্ডারের কিন্তু একটা প্রভাব আছে টেবিলের সাথে। দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটা টেবিলের নিচে না, আবার দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল মানে বইটা টেবিলের উপরে না। আমি আপনাকে বলতেছি খেয়াল করে দেখেন না, সেটা হচ্ছে
একটু ভাবেন যে সেটা হলো এখানে দেখেন আছে উইথ, এখানে ভালো করে খেয়াল করে দেখেন এখানে আছে হচ্ছে আপনার উইথ, কি আছে উইথ। এই উইথের সাথে একটু হৃদয় দিয়ে দেখেন তো হোয়াট আই হ্যাভ এর কোনো সম্পর্ক পাচ্ছেন কিনা দেখেন তো প্লিজ। উইথের সাথে হোয়াট আই হ্যাভ এর কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন? আমি স্যাটিসফাইড উইথ কি নিয়ে? হোয়াট আই হ্যাভ। এখানে আপনি বলতে পারেন আই এম স্যাটিসফাইড উইথ নামিরা, আমার মেয়ে নামিরা, নামিরাকে নিয়ে আমি হ্যাপি। শুধু হ্যাপি না, প্রতিদিন প্রতিদিন মনে করেন আনন্দের সাগরে ভাসতেছি। শুধু হ্যাপি বললে তো কম বলা হবে, শুধু হ্যাপি বললে খুবই কম বলা হবে। আমার কথা কি বুঝতেছেন? শুধু হ্যাপি বললে খুবই কম বলা হবে। এই জন্য বলতেছি উইথের সাথে হোয়াট আই হ্যাভ এর কোনো সম্পর্ক পাচ্ছেন? আমি আপনাকে টেকনিক বলি, টেকনিকটা হচ্ছে প্রেপোজিশনের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ পান এটা 100% কাজে দিবে। প্রেপোজিশনের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ পান, প্রেপোজিশনের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ পান, ভাববেন ওই সাবঅর্ডিনেট ক্লজ প্রেপোজিশনের অবজেক্ট 100% নাউন ক্লজ। এটা খুব ভালো করে ভাববেন। এ আপনারা কথা বলেন না কেন? উইথের সাথে কি হোয়াট আই হ্যাভ এর কোনো সম্পর্ক আছে? আপনি পাচ্ছেন সম্পর্ক? এভাবে তো বাক্য লিখতে হয়। আপনারা চুপ করে পাচ্ছেন কিনা, পাচ্ছেন কিনা? এটা তো টেকনিক দিলাম, কিন্তু আমি বলতেছি এখন যে আমি বাক্যগুলো দেখাবো সেগুলো তো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমার ক্লাস করার পরে আপনাদের দুই একটা অভিযোগ বলেন তো শুনি। একটা অভিযোগ হতে পারে ধরেন আমি খুব রাগ করি, একটা একটা মেজর অভিযোগ হতে পারে যে আমি খুব রাগান্বিত, এটা হতে পারে। আমি জানি না এর বাইরে আরো আমাকে সবার ভালো লাগবে। আই নেভার এক্সপেক্ট আমাকে সবাইকে যদি ভালো লাগাতে হয় আমাকে হতে হবে আইসক্রিম। সেটা একেবারে মনে করেন পা থেকে মাথা পর্যন্ত এইভাবে চেটে চুটে খাবে, এটা সম্ভব না ভাই। আমি তো মানুষ, আইসক্রিম হওয়া আসলে সম্ভব না। কথা বুঝতেছেন কিনা? বাস্তবতা হচ্ছে দেখেন এই প্রশ্নগুলো দেখেন, এই যে এই প্রশ্নটা আমি যদি এক নাম্বারটা বলি খেয়াল করে দেখেন, আমি যদি এক নাম্বারটা বলি, এই যে এক নাম্বারটা দেখেন, এক নাম্বারটা সরি এই 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বারে যেটা বলছে, 4 নাম্বারে 4 নাম্বারে কি বলছে খেয়াল করে দেখেন। 4 নাম্বার, দে তাদের হ্যাড নো কমপ্লেন, তাদের কোনো অভিযোগ ছিল না, তাদের কোনো অভিযোগ ছিল না। খেয়াল করে দেখেন এখানে আছে দেখেন হচ্ছে এক্সেপ্ট। এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত। খুব ভালো করে মনে রাখবেন, এটা উচ্চারণে অনেকে ভুল করে। এক্সেপ্ট, এক্সেপ্ট মনে রাখবেন এটা আই কে, উচ্চারণটা আই কে। আর যেটা আপনি কবুল, কবুল বলবেন, কবুল মানে আপনি কবুল গ্রহণ করবেন, এটা হচ্ছে এক্সেপ্ট। কথা বুঝতেছেন কিনা? আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে এসে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। কথা বুঝাইতে পারছি? এটা 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 ভালো করে মনে রাখেন, এটা কিন্তু ব্যতীত, এটা একটা কি প্রেপোজিশন। আর এটা গ্রহণ করা অর্থে, গ্রহণ করা অর্থে, গ্রহণ করা অর্থে এটা কি? অবশ্যই এটা হচ্ছে আপনার ভার্ব। কথা কি বুঝতেছেন? খেয়াল করে দেখেন, একটা হচ্ছে এক্সেপ্ট আর একটা হচ্ছে এক্সেপ্ট। আচ্ছা হইলো, কোনো সমস্যা নাই। তাহলে কি বলছে দেখেন, দে হ্যাড নো কমপ্লেন এক্সেপ্ট, এটা পুরোটাই প্রেপোজিশন। খেয়াল করে দেখেন এটা পুরোটাই প্রেপোজিশন। এটা এখানে এই যে দেখেন, এটা সরি, এটা পুরোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা পুরোটাই দেখেন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কথা কি বুঝতেছেন? পুরোটাই প্রিন্সিপাল ক্লজ। কি ব্যতীত? তাদের কোনো কমপ্লেন ছিল না, এক্সেপ্ট কি ব্যতীত? দ্যাট দ্য ডে ওয়াজ টু হট। এখন আপনি ঘুরতে গেছেন সৌদি আরব, সৌদি আরবে হজ করতে গেলে এসি রুমের বাইরে আপনি থাকতে পারবেন না, এত গরম। তাহলে তাদের কোনো অভিযোগ ছিল না কি ব্যতীত? যে আবহাওয়া, আবহাওয়া গরম ব্যতীত তাদের কোনো অভিযোগ ছিল না। এইটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। এইটা হচ্ছে আপনার কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এন্ড অবজেক্ট হিসাবে এটা 100% নাউন ক্লজ।
কিরে মাথায় ঢুকছে কিনা বলেন না, বাক্য বানান না। দে হ্যাড নো কমপ্লেন্ট, বিয়ে বাড়িতে গেছেন, তাদের কোনো কমপ্লেন্ট ছিল না, এক্সেপ্ট দ্যাট, তাদের কোনো কমপ্লেন্ট ছিল না বিয়ে বাড়িতে, ধরেন খাবার নিয়ে, খাবার নিয়ে ছাড়া, খাবার ব্যতীত, খাবারের স্বাদ ব্যতীত তাদের কোনো কমপ্লেন্ট ছিল না। তাহলে বলতে পারেন দে হ্যাড নো কমপ্লেন্ট এক্সেপ্ট দ্যাট দ্য ফুড ওয়াজ, মনে করেন আউফুল, মানে খাবারগুলো ছিল বিভৎস, বিস্বাদ। বাক্য বানান না। আপনার স্বামীকে নিয়ে আপনার কোনো কমপ্লেন্ট নাই, কিন্তু সে আপনাকে পড়তে দিতে চায় না। ধরেন সে মানুষ ভালো, আপনাকে ভালো রাখছে, ঘুরতে নিয়ে যায়, সবকিছু করে। কথা কি বুঝতেছেন? ফাহমিদা আফরোজ রিমু বোনামান, শিমু হলেই তো ভালো, তো রিমু আবার কেমন নাম রে? আচ্ছা হইলো, আপনার নামটা সুন্দর। আমি বলতেছি ভালো করে বলছেন যে আই হ্যাড নো কমপ্লেন এক্সেপ্ট দ্যাট মাই হাজবেন্ড ডিনাইড মাই স্টাডি। আমার স্বামী যে আমার পড়াশোনাকে ডিনাই করে, এইটা ব্যতীত তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বুঝতেছেন ব্যাপারগুলো? আরো মজা দেখেন, এই যে এই 3 নাম্বার বাক্যটা দেখেন, 3 নাম্বার সবচেয়ে মজার হচ্ছে 3 নাম্বার। বলছে দেখেন পে দাও, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। ইয়েস, দিস ইজ ফাইনাইট ভার্ব, দিস ইজ ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন, বলছে দাও, কি দাও? কেয়ারফুল অ্যাটেনশন। অ্যাটেনশনটা হচ্ছে নাউন আর কেয়ারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে দেখেন টু, এই পুরোটাই হচ্ছে আপনার কি? প্রিন্সিপাল ক্লজ। পুরোটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করে দেখেন প্লিজ। আপু কি মন খারাপ করছিস? ফাহমিদা আফরোজ নামটা খুবই সুন্দর। আমি জানি না রিমু নামের কোনো রহস্য আছে কিনা, কিন্তু শিমু নামটা একটু সুইট লাগে। আপু কি রাগ করলি? আচ্ছা, তাহলে পে কেয়ারফুল অ্যাটেনশন টু, দাও, কার প্রতি দাও? হোয়াট আই সে। আমি এখানে হোয়াট আই সে না বলে বলতে পারতাম টু মাই লেকচার, আমার লেকচারের প্রতি দাও। টু ইয়োর ফাদার, তোমার বাবার প্রতি মনোযোগ দাও। টু ইয়োর ফাদার বিজনেস, ইয়োর ফাদার বিজনেস, এগুলো হয়তো ফ্রেজ, কিন্তু বলতেছি পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই সে, আমি যা বলি তার প্রতি গভীর মনোযোগ দাও। এই যে দেখেন হোয়াট আই সে, এটা অবজেক্ট হিসাবে, এটা হচ্ছে নাউন ক্লজ। আপনারা কি বুঝতেছেন ভাই? আপনি দেখবেন আপনার বেসিক, আপনি আপনার, যদি আপনার অনার্সের সাবজেক্ট ইংলিশ মিডিয়ামে হয়, আপনি মাঝে মাঝে দেখবেন প্রেপোজিশনের পরে একটা ক্লজ বসে আছে, হাউ। এতদিন ভাবতেন হাউ। ওরে ইমন হাসান, আমি আপনাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাইতে বলছি, আমি আপনার কোর্সের রিভিউ দিতে বলি নাই। এইভাবে বাক্য বানান না যে শাকিল স্যারের কোর্সে কোনো মানে অভিযোগ নাই, কিন্তু হতে পারে না জানেন ডাবল ক্লাস, আপনার খুব পেইন হয়ে যাচ্ছে। এক্সেপ্ট দ্যাট স্যার টেক্স ডাবল ক্লাস ইন এ ডে, একদিনে 2টা ক্লাস নেয়, এটা একটা হতে পারে না। আমি তো ভাই ফেরেশতা না, আমি মানুষ। ডাকতে আছেন দয়াল আমারে, কথা বলছেন নাই? আপনি তো যেটা লিখছেন এটা সরল বাক্য ইমন হোসেন, আর এখানে যা দেখতেছেন, এগুলো যা দেখতেছেন এটা কি সরল বাক্য না? যেই দুটা দেখালাম, এই দুটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি আপনাকে সাবঅর্ডিনেট ক্লজ শেখাইতেছি, দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। এইভাবে বাক্য লেখেন না। বাক্য দিয়ে এটা লেখেন না প্লিজ। পে কেয়ারফুল অ্যাটেনশন, হোয়াট আই টেল, আমি যা বলি, পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই ডেলিভার দ্য লেকচার, আমি যা লেকচার দিতেছি তা দেখো। আমার কথা কি বুঝতেছেন? পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই রাইট, আমি যা লিখতেছি তার প্রতি গভীর মনোযোগ দাও। এমন বাক্য বানান না কেরে? পে কেয়ারফুল অ্যাটেনশন, পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই রাইট অন দা বোর্ড, আমি বোর্ডে যা লিখতেছি তার প্রতি গভীর মনোযোগ দাও। হুম,
বলেন না কারে, কথা কি বুঝতেছেন? আসেন, আরো তো গল্প শেষ হয় নাই। এই যে খেয়াল করে দেখেন প্রিপজিশনের অবজেক্ট 3 নাম্বার, 3 নাম্বারে কি বলছে দেখেন, আসেন 3 নাম্বারে বলছে দেখেন আই নো নাথিং। এই যে দেখেন আছে অফ, অফ হোয়াট হি উইল ডু। ধরেন আপনি আপনার বন্ধুর সবচেয়ে কাছের বন্ধু, হ্যাঁ সবচেয়ে ক্লোজ, উঠা বসা হাফ প্যান্ট পরা সব একসাথে, কথা কি বুঝতেছেন? এখন কোন একদিন কি করছে, আপনার বন্ধু একটা মাইয়া নিয়ে ভাগছে, স্বাভাবিকভাবে সে উধাও, ফোন টোন বন্ধ। তাহলে ছেলের বাবা হোক আর মেয়ের বাবা হোক, এখন মেয়ের বাবা তার মেয়ের ক্লোজ বন্ধুদের কাছে যাবে, ছেলের বাবা তার কাছে যাবে। এখন ছেলের বাবা তার ক্লোজ বন্ধুদের কাছে গেছে, ঠিক আছে না, যাইয়া ছেলের বাবা বলতেছে তুমি তো তোমার ওর সাথে তোমার ভালো সম্পর্ক, বলো তো তার নেক্সট প্ল্যান কি। তখন আপনি কি বলতেছেন যে আঙ্কেল আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না, অফ হোয়াট হি মানে আপনার বন্ধু উইল ডু। ধরেন পালাই গেছে, হয়তোবা আপনার বন্ধু আপনাকে প্ল্যান শেয়ার করছে, তাই বন্ধুর বাবা এসেছে আপনার কাছে জানতে, তারা পালাইছে, কোথাও না কোথাও উঠছে, তাদের নেক্সট প্ল্যান কোথায়, তারা কোন শহরে যাবে, কখন বিয়ে করবে, ব্লা ব্লা ব্লা। আপনি আপনার বন্ধুর বাবাকে সান্ত্বনা দিলেন, কি সান্ত্বনা দিলেন, যে আঙ্কেল আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না, অফ হোয়াট হি উইল ডু, তারা কি করবে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এখানে আপনি রিগার্ডিং বসাতে পারতেন, এখানে আপনি অ্যাবাউট বসাতে পারতেন, কোনো সমস্যা নাই। প্রিপজিশনের পরেও সাবঅর্ডিনেট ক্লজ বসানো যায়, এগুলো প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু দুঃখের বিষয় আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করে পাগল হয়ে যান। গত 15 বছরের জীবনে কোনোদিন এসব ব্যবহার করে বাক্য লেখা হয় নাই। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আই ট্রাইজ, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আই গো টু স্কুল, এগুলো হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। কথা বুঝতেছেন ভাই? শোনেন, আশরাফুল বলতেছে দে হ্যাড নো কমপ্লেন এক্সেপ্ট দ্যাট মাই হ্যান্ডরাইটিং ওয়াজ ব্যাড। হ্যাঁ ভালো, আপনার বস, আপনি একটা অফিসে জব করেন, আপনার ব্যাপারে তাদের কোনো অভিযোগ নাই। যারা এইচআর টিমে আছে, যারা প্রশাসনিক টিমে আছে, যারা সিও অ্যাডমিন এসব টিমে আছে, তাদের কোনো অভিযোগ নাই। খালি একটা অভিযোগ, আপনার হাতের লেখা খারাপ এমপ্লয়ি হিসাবে। ওয়েল ডান আশরাফুল, ওয়েল ডান। ওয়েল ডান বাবা, ওয়েল ডান, থ্যাংক ইউ আশরাফুল, লাভ ইউ ব্রাদার। এই যে দেখেন দেয়ার ইজ নো মিনিং, দেয়ার ইজ নো মিনিং ইন, এই পুরোটাই প্রিন্সিপাল ক্লজ। ইন মাই লেকচার, দেয়ার ইজ নো মিনিং ইন মাই লেকচার। ইন মাই সং, আমার গানে কোনো অর্থ নাই। ইন মাই প্রজেক্ট, ইন মাই ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্টে কোনো অর্থ নাই। আমার অ্যাসাইনমেন্টে কোনো অর্থ নাই। আমার রিসার্চের কোনো অর্থ নাই। কোনো নাউন না দিয়ে কি করছে, যে দেখেন ইন হোয়াট ইউ সে, তুমি যা বলো বা বাচালের মতো বকো, বা হোয়াট ইউ সে, তুমি যা বলো তাতে কোনো অর্থ নাই। কথা কি বুঝতেছেন? There is no meaning in what you say. There is no meaning in the project. There is no meaning in the research. There is no meaning in the lecture. এগুলো নাউন ফ্রেজ, কিন্তু বসাইছে there is no meaning in what you say। হয় না, মেডিকেলে গেছেন, এক গাদা টেস্ট করছেন, কিন্তু ওষুধ খাইছেন, ভালো হয় নাই, কি বলেন, কোনো অর্থ নাই। মাথায় ঢুকছে কিনা বাচ্চারা? আচ্ছা, এবার প্রিয় ভাই বোনেরা আমার 4 নাম্বারটা খেয়াল করে দেখো। 4 নাম্বারটা, 4 নাম্বারে কি বলছে খেয়াল করে দেখো। 4 নাম্বার, 4 নাম্বারে বলছে দেখো বি ভার্বের কমপ্লিমেন্ট, বি ভার্ব এর কমপ্লিমেন্ট। এর ভিতরে কিন্তু একটা ক্লু আছে, বি ভার্বের কমপ্লিমেন্ট। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো না, তাহলে নতুন নিয়ম শুরু করব। তোমরা কোনো বাক্য লিখবে না এটা ভেবে আমি কষ্ট পেলাম। তোমরা কোনো বাক্য লিখো নাই, তোমরা কোনো বাক্য লিখো নাই, এটা ভেবেই কষ্ট লাগলো। তোমরা কোনো বাক্য লিখো নাই, এটা ভেবেই কষ্ট লাগছে। আচ্ছা, বি ভার্বের কমপ্লিমেন্টের ভিতরে দেখো ক্লুটা আছে।
বি ভার্বের কমপ্লিমেন্ট মানে বি ভার্বের পরে বসবে, বি ভার্বের কমপ্লিমেন্ট মানে বি ভার্বের পরে বসবে। আমি টেকনিকের কথা বলি, আসো। বি ভার্বের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাও, আবারও বলতেছি, দেখো বি ভার্বের পরে যদি, বি ভার্বের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাও, এটা মনে রাখবা, এটা টেকনিক। কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে এটা মনে রাখবা নাউন ক্লজ। বি ভার্বের পরে মনে রাখবা, বি ভার্বের পরে কখনোই না অবজেক্ট বসে না, এটা ভালো করে মনে রাখবা। বি ভার্বের পরে, বি ভার্বের পরে, বি ভার্বের পরে কখনোই মনে রাখবা অবজেক্ট বসে না, বি ভার্বের পরে বসে না সব সময়, এটা আজীবন মনে রাখবা। বি ভার্বের পরে অবজেক্ট বসে না, সব সময় হচ্ছে কমপ্লিমেন্ট বসে। বি ভার্বের পরে কখনোই অবজেক্ট বসে না, সব সময় হচ্ছে কমপ্লিমেন্ট বসে। কেমন? ফামিদা আফরোজ রিমু, বোন আমার, তোমার বাসা কোথায়, মানে কোন জেলায়, আমাকে একটু জানাবা প্লিজ। বাঁধন রয়, থ্যাংক ইউ ভাইয়া। মাহমুদা হাসান, এত পরে ক্লাসে জয়েন করার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ। ও মা, তোমার বাসা রাজশাহী, এলে হালুয়া। আমি রিমু দেখে ভাবছি রাজশাহী, কক্সবাজার হবে। মাশাআল্লাহ মহিউদ্দিন, বেস্ট বেস্ট বেস্ট। মানে পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই উইল প্রেসক্রাইব, আমি যা ওষুধ লিখে দিব তার প্রতি অ্যাটেনশন দাও। ও মাশাআল্লাহ। পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই অ্যাডভাইস, আমি যে পরামর্শ দিব তার প্রতি গুরুত্বপূর্ণ অ্যাটেনশন দাও। মহিউদ্দিন, থ্যাংক ইউ। ওরে বাগমারা গ্রামের নাম কি রে আপু? আমার বাসা মোহনপুর, তো থানার পাশে। আচ্ছা, এবার আসেন বি ভার্বের পরে কি বসে না? বি ভার্বের পরে অবজেক্ট বসে না, এটা তো বললাম। আচ্ছা, এবার দেখেন তো ভাই, আপনাদেরকে পড়াইছিলাম কমপ্লিমেন্ট মানে, বলছিলাম কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার এপার ওপার সমান। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার ওপার সমান, মনে আছে? যিনি জজ, যিনি জজ, তিনি সাহেব, এগুলো আমরা পড়ছিলাম জেরান্ডের ক্লাসে। যিনি জজ তিনি সাহেব, জজ আর সাহেব ইকুয়াল না আনইকুয়াল? ইকুয়াল রে ভাই, কথা বুঝতেছিস কিনা বল না রে বাবা, ইকুয়াল না আনইকুয়াল? অবশ্যই ইকুয়াল, মনে আছে? কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি ভার্বের পরে যা বসবে তা সাবজেক্টের ইকুয়াল। আমরা এটা শিখছিলাম কিনা, মনে আছে কিনা, এগুলো একটু বলেন না রে ভাই, হেল্প করেন না রে ভাই, প্লিজ হেল্প করেন। এগুলো শিখাইছিলাম, মনে আছে? সেই সেই জেরান্ডের ক্লাসের থিওরি এখন আমরা ক্লজের ক্লাসে লাগাইয়া নাউন ক্লজকে শনাক্ত করব ইনশাল্লাহ। কেমনটা লাগে? মোহনগঞ্জ, আমার বাসা কুটিবাড়ি মতিহার। আপু দাওয়াত রইলো, তুই তো দাওয়াত দিবি না, তোরই দাওয়াত রইলো। আচ্ছা, তাহলে আসেন আমি যদি বলি, দেখেন বর্তমান সময়ে অনলাইনে অনেক ব্যাপার স্যাপার আছে, আছে না? এখন এখন যেমনটা হয়, ধরেন কোন একটা মানুষকে পছন্দ হলো, তার ব্যাপারে একটা ইমাজিনেশন তৈরি হয়, বিয়ের পরে তার কাছ থেকে এই আচরণ পাবো, বাদ দেন, বিয়ে শাদী না যায়। ধরেন আপনি অনলাইনে একটা কেক অর্ডার করলেন ছবি দেখে, বা একটা ড্রেস অর্ডার করলেন, এরপরে এই ড্রেস বা কেক আপনি কি করবেন একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। অর্ডার করার পরে, ছবি দেখার পরে আপনার মাথার ভিতরে একটা ইমাজিনেশন তৈরি হবে। এখন কোন একদিন কিরিং কিরিং আপনার বাসার সামনে আসলো, আপনাকে প্যাকেট দিল, আপনি খুলে দেখে বললেন কি? এই বাক্যটা বললেন, দিস ইজ হোয়াট উই, মনে করেন, বা এক্সপেক্টেড। খেয়াল করে দেখেন, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। প্রথম প্রশ্ন হচ্ছে কোন অংশটুকু, প্রথম প্রশ্ন হচ্ছে কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ, বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ, একটু বলেন প্লিজ।
কোন অংশটুকু প্রিন্সিপাল ক্লজ? এই যে দেখেন দিস ইজ, এটা প্রিন্সিপাল ক্লজ, তাই তো? এই যে দেখেন বি ভার্ব আছে, খেয়াল করে দেখেন বি ভার্ব আছে, বি ভার্বের পরে কি আছে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু বি ভার্বের পরে আছে, নিঃসন্দেহে আপনি বলতে পারেন এইটা হচ্ছে কি, নিঃসন্দেহে বলতে পারেন এটা হচ্ছে নাউন ক্লজ। আমরা সেই স্ট্রাকচারে বা সেই টেকনিকে যাব না, আমরা বুঝবো। এবার দেখেন আমাকে যে অনলাইনে আসলো, এসে আমার হাতে এটা দিল, দেওয়ার পরে এইটা মনে করেন কেক, এই কেকটা যখন আমি ইমাজিনেশনের সাথে মিলাইয়া বলবো হ্যাঁ যেটাই চেয়েছিলাম, প্রত্যাশা করেছিলাম, এটাই সেটা। দেখেন তো, এখন আমি যদি আপনাকে বলি ইসটা তুলে দিয়ে, এই যে এই দুটো ইকুয়াল কিনা, আমাদের প্রত্যাশা আর যেটা আমরা হাতে পেলাম, এই দুটো সমান কিনা বলেন তো? এ কথা বলেন, রিমু বুঝছো কিনা বলো? ইকুয়াল না আনইকুয়াল, এটা গুরুত্বপূর্ণ। এটা কি ইকুয়াল না আনইকুয়াল বাচ্চারা? খেয়াল করে দেখেন, এটা অবশ্যই ইকুয়াল, এবং এইটাই কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট, এটাই কমপ্লিমেন্ট হিসাবে তোমার নাউন ক্লজ। এমন উদাহরণ তোমাকে আমি শত শত দিতে পারি। এটাই কমপ্লিমেন্ট হিসাবে কি নাউন ক্লজ। কথা কি বুঝছো? ধরো আমি আরেকটা বাক্য বললাম যে মাই বিলিফ ইজ, আমার বিশ্বাস, দ্যাট, আমার বিশ্বাস যে, হি উইল নট কাম, হি উইল নট কাম টু মাই লাইফ, সে আমার জীবনে আর ফিরবে না বা আসবে না। খেয়াল করে দেখো, তাহলে এবার খেয়াল করে দেখো, এই যে দেখতে পাচ্ছ মাই বিলিভ ইজ, এখানে খেয়াল করো ঈদ আছে সরি, এখানে ঈদ আছে, দেখো বিভার, কেমনটা লাগে, ইজ আছে দেখো বিভার, এই বিভার্বের পরে দেখো আছে দ্যাট থেকে শুরু করে মাই লাইফ। এখন তুমি আমারে বলো, সে তোমার জীবন থেকে চলে যাওয়ার পরে মনে হচ্ছে সে তোমার জীবনে আর ফিরবে না, তোমার বিশ্বাসও যা, সে ফিরবে না। দুটাই দেখো ইকুয়াল, তুমি ইস তুলে দাও, এখানে ইস তুলে দেওয়ার পরে চিন্তা করো, দেখো মনে হবে দুইটাই ইকুয়াল। ভাবো ভাবো, খালি মুখস্থ করো না। খালি ভাবলে মানে মুখস্থ করলে হবে না, ভাবা শিখতে হবে। তাহলে এইটাও হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, দিস ইজ কমপ্লিমেন্ট, এন্ড কমপ্লিমেন্ট হিসাবে এইটাও নাউন ক্লজ। আমার বিশ্বাস তুমি যদি কোথাও কোচিং করো, বেশিরভাগ শিক্ষক তোমাকে শেখাবে যে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, এইটাই নাউন ক্লজ। বিশ্বাস করো,
এইটা ভাবারও দরকার নাই, চিন্তা করারও দরকার নাই। আমার বিশ্বাস আমি তোমাকে পরিপূর্ণভাবে বোঝাতে সক্ষম হয়েছি। বি ভার্বের পরে তুমি যখনই সাবঅর্ডিনেট ক্লজ দেখবা তখনই ভাববা সেটা নাউন ক্লজ। মনে রাখবা বি ভার্বের পরে কখনো অবজেক্ট বসে না, অবজেক্ট বসে না, অবজেক্ট বসে না। কথা কি বুঝাইতে পারছি? এবার আসো বাচ্চারা অ্যাডজেক্টিভ ক্লজ। তোমাকে বলে রাখি নাউন ক্লজ, নাউন ক্লজের একটা নাম আছে, তার নাম হচ্ছে নমিনাল। নমিনাল ক্লজ, এটা মমিনুল না, দিস ইজ নমিনাল ক্লজ। নাউন ক্লজের একটা নাম আছে, তার নাম হচ্ছে নমিনাল ক্লজ। নাউন ক্লজের নাম হচ্ছে নমিনাল ক্লজ। ঠিক মনে রাখবা আমরা এখন অ্যাডজেক্টিভ ক্লজে যাচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ এর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। খেয়াল করে দেখো কি ক্লজ? রিলেটিভ ক্লজ। আচ্ছা আসো আমরা যাই। রিলেটিভ ক্লজ শিখতে হলে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের খুব ভালো জ্ঞান রাখতে হবে। আমার বিশ্বাস রিলেটিভ প্রোনাউন সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা আছে। হ্যাঁ, আচ্ছা এবার আসো কি বলছে দেখো, লেখো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয়, একে কি বলা হয় বলো? পূর্বপদ। মনে আছে? পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। এর নাম হচ্ছে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। খেয়াল করে দেখো এর নাম হচ্ছে পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। এটা মনে আছে কিনা বলো? এটা মনে থাকতে হবে, এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। এটা মনে না থাকলে কাজ হবে না, বুঝছো? এটা অবশ্যই মনে থাকতে হবে। ইউ হ্যাভ টু, এটা মনে থাকা লাগবেই, মানে লাগবে। পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, যে কোনো নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। যে কোনো নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে একে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। এটা আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, কেননা এটা একমাত্র শর্ত। সেটা হচ্ছে লেখো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, খেয়াল করো, অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী ক্লজ, পরবর্তী সাবঅর্ডিনেট, ক্লজকে, অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এটা মনে রাখবা, অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় কি? বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, বলতেছি এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিচ্ছি। আসো, যদি আমি লিখি দেখো আব্দুল্লাহ, খেয়াল করো আব্দুল্লাহ হু, এই মহান বাক্যগুলো দেখছো। লিভস ইন রাজশাহী ইজ এ গুড বয়। আব্দুল্লাহ হু লিভস ইন রাজশাহী ইজ এ গুড বয়, সবই জানো। এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, সমস্যা নাই। ইজ হচ্ছে তোমার ভার্ব। ইজ কি? ভার্ব। এটার হেডওয়ার্ড কে বলো? এটার হেডওয়ার্ড কে আব্দুল্লাহ, জানো। আব্দুল্লাহ, এখানে আব্দুল্লাহর একটা পজিশন আছে, হু এর একটা পজিশন আছে। এই হু থেকে শুরু করে এটা রিলেটিভ প্রোনাউন, আর এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হু থেকে শুরু করে এটা রিলেটিভ প্রোনাউন, এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আব্দুল্লাহ হু এর কে হয় বলো?
আব্দুল্লাহ হয় হু এর অ্যান্টিসিডেন্ট। আব্দুল্লাহ হু এর কে হয় বলো? আব্দুল্লাহ হু এর অ্যান্টিসিডেন্ট। এবার অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্টিসিডেন্টের, ভালো করে বোঝো, অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ। অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের নাম কি হবে বলো? অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। একটু খোলা থাক, বাইরে তো গরম না, একটু খোলা থাক, ঠান্ডা হোক। অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কথা কি বুঝছো? আমি তোমাকে এখন থিওরি শেখাই। দেখো, ক্লজ শেষ, আমি ঘোষণা দিচ্ছি ক্লজ শেষ। কেন শেষ? আমার কাছে ক্লজের একটা থিওরি আছে, 5 ফিঙ্গার থিওরি। আমার ক্লাসে ক্লজের একটা থিওরি আছে। আমার কাছে ক্লজের একটা থিওরি আছে। দিস ইজ কল 5 ফিঙ্গার থিওরি। হাউ? এই যে দেখতেছো 5 ফিঙ্গার, চারটা হচ্ছে নাউন ক্লজের। নাউন ক্লজের অবস্থান কয়টা? চারটা। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপোজিশনের অবজেক্ট, বি ভার্বের কমপ্লিমেন্ট, এই চারটা হচ্ছে নাউন ক্লজ। একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই পাঁচটার বাইরে সবগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ। এটার নাম দিয়েছি আমি 5 ফিঙ্গার থিওরি। গ্রামাঞ্চলে ইটের ভাটা আছে, কি করা হয়? মাটি কালেক্ট করা হয়, মাটিকে তোমার লিকুইড মানে একদম তরল বানানো হয়, নরম বানানো হয়। এরপরে দেখবা ইটের একটা শেপ আছে, কাঠের তৈরি শেপ। এই নরম মাটিটাকে ওই শেপের মধ্যে ফেললে ইটের আকৃতি তৈরি হয়। এরপরে শুকানো রোদে, এরপরে পোড়ানো। সেম এই 5 ফিঙ্গারটা হচ্ছে সেই, এই 5 ফিঙ্গারটা হচ্ছে সেই শেপকৃত, কাঠের শেপকৃত শেপ, যেটা তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজের উপর ফেলবা। যদি এই 5 জনের মধ্যে পড়ে, হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ, আর যদি না পড়ে সে 100% হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমি প্রমাণ দিব, এগুলো সবই প্রমাণ দিব, ধৈর্য রাখো। এখানে আরো অনেকগুলো গল্প আছে, এত তাড়াহুড়ার দরকার নাই। এবার এখানে আরেকটা গল্প আছে, দেখো এখানে আরেকটা গল্প আছে। গল্পটা কি জানো? যদি আন্ডারলাইনটাই পুরোটা হয়, খেয়াল করে দেখো, সবকিছু নির্ভর করতেছে আন্ডারলাইনের উপর। আবারও বলতেছি, এভরিথিং 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 ডিপেন্ড অন আন্ডারলাইন। এভরিথিং ডিপেন্ড অন আন্ডারলাইন। এই পুরোটা যদি, হলুদ দাগের পুরোটা যদি আন্ডারলাইন করা হয়, এই পুরোটা হবে তোমার সাবজেক্ট অবলিক নাউন ক্লজ। এটা ইজের সাবজেক্ট হবে পুরোটাই। ইয়েস, কথা কি বুঝতেছো? এটা হবে ইজের সাবজেক্ট, হবে ইজের সাবজেক্ট, পুরোটাই হবে হচ্ছে তোমার ইজের সাবজেক্ট। মাথায় ঢুকছে কিনা বলো? বাস্তবতা হচ্ছে, আমি যদি বলি সেটা হচ্ছে মনে রাখবা, এটা আজীবন সত্য। অ্যান্টিসিডেন্ট আমরা অ্যাডভার্ব ক্লজ পড়াবো, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আমরা অবশ্যই অ্যাডভার্ব ক্লজ পড়াবো, 100% অ্যাডভার্ব ক্লজ পড়াবো, কোনো দরকার নাই টেনশন নেওয়ার, অবশ্যই পড়াবো। মনে রাখবা, অ্যান্টিসিডেন্ট প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আজীবন মনে রাখবা, সমান সমান নাউন ক্লজ, এটা মনে রাখবা। এই যে দেখো, অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ ক্লজ, এই পুরোটাই হয়ে যাচ্ছে নাউন ক্লজ, এটা আজীবন মনে রাখবা। আমি যদি ভালো করে লিখি, অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট সমান সমান প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যান্টিসিডেন্ট প্লাস কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ সমান সমান হবে এটা নাউন ক্লজ, মনে রাখবা। ওকে বাচ্চারা? আমি আরো প্রমাণ দিচ্ছি। ধরো আমি যেটা বাই বলে থাকি, যেমন ধরো আই নো, আমি জানি, বা আই লাভ, ধরো গুলুগুলু লাভ, আই লাভ সাদিয়া। আচ্ছা ভালো কথা, আই লাভ সাদিয়া। হু? যে কোথায় পড়াশোনা করে? স্টাডিজ। কোথায়? এট ঢাকা ইউনিভার্সিটি। যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ভালো করে খেয়াল করে দেখো, সে কোথায় পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে বরাবরের মতো বলো, বরাবরের মতো এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। সন্দেহ আছে? না, এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার তুমি যদি প্রশ্ন করো ভার্বকে, আমি কাকে ভালোবাসি? সাদিয়াকে ভালোবাসি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সাদিয়া হচ্ছে তোমার এই লাভের কিন্তু অবজেক্ট, খেয়াল করো।
হ্যাঁ, এই লাভ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হচ্ছে সাদিয়া। আচ্ছা, এবার যদি আরেকটু বিশ্লেষণ করি, এটা পুরোটার নাম হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কোনো সন্দেহ নাই এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেই জায়গাতে তোমার এই যে হু দেখতেছো, হুটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, হু দ্বারা কারে বুঝাচ্ছে? ঢাকা ভার্সিটিতে আমি স্টাডি করি না সাদিয়া, এই হু দ্বারা বুঝাচ্ছে কারে? সাদিয়ারে। তাহলে হু এর জায়গা চিন্তা করো, হ্যাঁ, লাভের জায়গা চিন্তা করলে সাদিয়া অবজেক্ট, আমার মায়ের জায়গা চিন্তা করলে আমি তার সন্তান, আমার ছোট মা মানে নামিরা, তার জায়গা চিন্তা করলে আমি তার বাবা। কথা কি বুঝতেছো কিনা? লাভের জায়গা চিন্তা করলে সাদিয়া একটা অবজেক্ট, হুয়ের কথা চিন্তা করলে সাদিয়ার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম কি বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। এবার যদি অবশ্যই সিরাজুম মনিরা একটু সময় দাও, অ্যাডজেক্টিভ ক্লজে আসছি, সবই দিব। এবার যদি তোমার আন্ডারলাইন থাকে এই পর্যন্ত, পুরোটা যদি আন্ডারলাইন হয়, এই পুরোটা হচ্ছে লাভ ভার্বের অবজেক্ট, পুরোটা লাভ ভার্বের অবজেক্ট হিসাবে এইটা হচ্ছে নাউন ক্লজ। খেয়াল করে দেখো, ইয়েস, এই পুরোটা হবে তখন আমি কাকে ভালোবাসি? ঢাবিতে পড়ুয়া সাদিয়াকে ভালোবাসি। পুরোটাই তখন হয়ে যাবে। আন্ডারলাইনের উপর অনেক কিছু নির্ভর করে রে পাগলা। এ পর্যন্ত মাথায় ঢুকছে বলো? আচ্ছা, এবার যদি বুঝে থাকো তাহলে গল্প এখনো শেষ হয় নাই, গল্প এখনো শেষ হয় নাই। 5 ফিঙ্গার অ্যাপ্লাই করব না? 5 ফিঙ্গার অ্যাপ্লাই করব। আসো, আমি আমি অ্যাডভার্ব ক্লজে এখনো যাইনি, আমি অ্যাডভার্ব ক্লজে যাব, শুধু অ্যাপ্লাই 5 ফিঙ্গার। সেটা হচ্ছে দেখো, ফাদার, বাবা, ফাদার কেম, বাবা এসেছিলেন। হোয়েন, যখন, আই স্টার্টেড, আমি যাত্রা শুরু করেছিলাম, স্টার্টেড ফর ঢাকা। হ্যাঁ, বাবা এসেছিলেন যখন আমি স্টার্টেড ফর ঢাকা। খেয়াল করে দেখো, হ্যাঁ, আসো দেখো খেলা হবে, 5 ফিঙ্গার অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন তোমাদের আমি বলছিলাম মনে আছে কিনা, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ক্লজ, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। তোমাদের আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম মনে আছে কিনা, সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে থাকে। খেয়াল করে দেখো, এই যে দেখো এটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর এখানে দেখো ভার্ব আছে, তার আগে শুধু ফাদার আছে। তাহলে এইটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এটার নাম হচ্ছে তোমার, এইটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝছো? এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। কোন একটা সাবঅর্ডিনেট ক্লজকে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হতে হলে অবশ্যই বাক্যের শুরুতে থাকতে হবে। তোমাদের মনে আছে নিশ্চয়, বলছিলাম হোয়াট হি সেড ইজ ট্রু। এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হবে, বাক্যের কোথায় আছে? শুরুতে আছে। আমার কথা কি বুঝাইতে পারছি? এটা বাক্যের শুরুতে আছে, তাহলে এইটা সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার দেখো আছে কেম, আমি কি বলছিলাম? কাম, এরপরে গো, এরপরে হচ্ছে লাভ। কাম, গো, লাভ, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। মনে আছে? এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব।
এরা যদি জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট হিসাবে এটা নাউন ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই সাবঅর্ডিনেট ক্লজের আগে কোনো প্রেপোজিশন নাই, এটা প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর আগে কোনো বিভার্ব নাই, বিভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাকি থাকলো অ্যান্টিসিডেন্ট। তোমরাই বলো এই সাবঅর্ডিনেট ক্লজের আগে ভার্ব আছে না অ্যান্টিসিডেন্ট আছে? এই সাবঅর্ডিনেট ক্লজের আগে জিনের মতো উজ্জ কোন অ্যান্টিসিডেন্ট পাচ্ছ? বলো। এর আগে কোনো অ্যান্টিসিডেন্টও নাই, অ্যান্টিসিডেন্ট নাই। যেহেতু নাই তাহলে এটাকে আর কোনোভাবেই নাউন ক্লজ বলা যায় না, এটাকে কোনোভাবে অ্যাডজেক্টিভ ক্লজ বলা যায় না। এটার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ইয়েস। Yes. Yes, 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 yes. এবার বুঝাইতে পারছি? গল্প কিন্তু এখনো শেষ হয় নাই। গল্প শেষ হয়েছে না, আরো অনেক বিশ্লেষণ বাকি আছে, আরো অনেক বিশ্লেষণ বাকি আছে। আজকে ক্লজ আমরা শেষ করব। আমরা তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? একটু কমপ্লেক্স সেন্টেন্সে যাবা সবাই প্লিজ। কমপ্লেক্স সেন্টেন্সের হেডলাইনে একটু সবাই যাবা, যাই একটু বলো যে আসছি স্যার বা ইয়েস স্যার প্লিজ। সবাই খাতাতে কমপ্লেক্স সেন্টেন্সের হেডলাইনে যাও তো শোনা সবাই। কমপ্লেক্স সেন্টেন্সে গেছো সবাই? আচ্ছা, মাহমুদা রহমান আর শেখাইতে পারবো না, ইনট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্বের পরে নরমালি অ্যাডভার্ব ক্লজই হবে। আচ্ছা, এবার দেখো এই কমপ্লেক্স সেন্টেন্সের এখানে বলা আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং আরো দিয়ে আরেকটা হেডলাইন ধরে নাও, এটি একটা কনজাংশনের প্রকারভেদ। এবং খেয়াল করে দেখো এই তিন প্রকার হেডলাইন দিয়ে কিছু লিঙ্কারের তালিকা দেওয়া আছে এবং বলা আছে এই লিঙ্কার গুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। এ তো লেখা আছে তাই না? এবার তোমার কাছে আমার প্রশ্ন, যেমন এই এবং আরোতে আছে, ধরো হচ্ছে ইফ আছে, অ্যাজ ইফ আছে, মনে করো দো আছে, মনে করো হচ্ছে বিফোর, এমন অনেকগুলো আছে, প্রায় 24টার মতো আছে। তোমার কাছে প্রশ্ন, কোন একটা নাউন এদের সবার আগে বসলে কি অ্যান্টিসিডেন্ট বলা যায়? অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকা। তোমার কাছে প্রশ্ন, এদের সবার আগে কোন নাউন বসলে, ধরো রিলেটিভ প্রোনাউন হু, হু এর আগে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে নাউন বসলে, অথবা ধরো ইফ, ইফ এর আগে নাউন বসলে, এদের সবার আগে নাউন বসলে অ্যান্টিসিডেন্ট বলা যাবে? অ্যান্টিসিডেন্টের শর্ত কি বলো না? না, এদের অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। শুধুমাত্র কোন একটা নাউন যদি রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্বের আগে বসে, শুধু এদেরকেই, এই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা যায়।
কিন্তু ইয়েস ইয়েস, আরে ইকুয়াল হতে হবে না রে ভাই, ইকুয়াল হবে কেন? অ্যান্টিসিডেন্টের শর্ত কি ইকুয়াল থাকা? কি উল্টাপাল্টা কমেন্ট করতেছেন মামুদা? শুধু রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ অ্যাডভার্বের আগে বসলে অ্যান্টিসিডেন্ট হয়। রিলেটিভ শব্দটা আসলেই দরকার অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব উভয়ের আগে বসলে অ্যান্টিসিডেন্ট হয়। শিখাইছি, আপনি রিলেটিভ প্রোনাউনের ক্লাসে যান। শুধু রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ শব্দটা থাকলেই মনে রাখবেন তার আগে একটা অ্যান্টিসিডেন্ট দরকার। রিলেটিভ মানে আত্মীয়তার সম্পর্ক, যাকে তাকে রিলেটিভ বলা যায় না। রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ অ্যাডভার্বের পূর্বেও যদি নাউন বসে তার নাম অ্যান্টিসিডেন্ট। শাহাদাত হোসেন বিজয়, শুধু রিলেটিভ প্রোনাউন না রে বাবা, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এই উভয়ের আগে যে নাউন হবে তার নাম অ্যান্টিসিডেন্ট। তাই তো বুঝাতে চাচ্ছি, ধরেন ইফ, ইফ দ্বারা একটা সাবঅর্ডিনেট ক্লজ, ইফের আগে যদি কোনো নাউন থাকে এই নাউনটাকে কি অ্যান্টিসিডেন্ট বলা যায়? ইফের আগে যদি কোনো নাউন থাকে এই নাউনটাকে কি অ্যান্টিসিডেন্ট বলা যায়? ইয়েস অর নো বলেন। এটা গুরুত্বপূর্ণ, এই উত্তরটার উপর নির্ভর করতেছে অনেক কিছু। এর আগে এগুলো বিশ্লেষণ আপনি দেখেন নাই, মানেন আর না মানেন। যদি বলা না যায় তাহলে এই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট, এই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা যাবে না। এই নাউনটাকে যদি অ্যান্টিসিডেন্ট বলা নাই যায় তাহলে সিদ্ধান্ত, এই এবং আরোর আন্ডারে যতগুলো কনজাংশন আছে এদের আগে যদি কোনো নাউন বসলে অ্যান্টিসিডেন্ট বলা না যায়, সিদ্ধান্ত এইগুলো দ্বারা এবং আরোর আন্ডারে প্রায় 24টা কনজাংশন দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। খুবই সিম্পল সিদ্ধান্ত। ইফ, বিকজ, আফটার, বিফোর, সিন্স, হোয়াইল এইগুলো দ্বারা গঠিত ক্লজকে, সাবঅর্ডিনেট ক্লজকে আর যাই হোক অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না, যাবে না, যাবে না। ইফ দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, হয় উত্তর হবে নাউন ক্লজ অথবা উত্তর হবে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ অন্তত বলা যাবে না। বুঝলে ইয়েস বলেন, না বুঝলে নো বলেন। ওকে ডান, থ্যাংক ইউ। আশা করি বুঝাইতে পারছি। সময় কাউসার আপনাকে আসলে বোঝানো কঠিন। যে আপনার হাজবেন্ড হবে শুধু তার হাতের ভিতরে হাত দিয়েই রিক্সায় ঘুরে বেড়াবেন, এটা বোঝেন তো বোন আমার? অ্যাডজেক্টিভ ক্লজের শর্ত হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা। কোন একটা নাউন যদি এদের আগে বসে এর নাম হয় অ্যান্টিসিডেন্ট,
তাহলে এইগুলো দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি, স্বাভাবিক। কিন্তু ইফ এর আগে, অ্যাজ এর আগে, দো এর আগে, বিকজ এর আগে যদি কোনো নাউন থাকে, এই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা যায় না। তাহলে এইগুলো দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজকেও অন্তত অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না। এটা না বোঝার কিছু নাই ভাই আমার। আপনি অচেনা লোকের সাথে রিক্সায় উঠবেন না, এটা যদি বোঝেন এটাও বোঝা উচিত। এদের আগে যদি কোনো নাউন বসে, অ্যান্টিসিডেন্ট হয় না, অ্যান্টিসিডেন্ট নাম ধারণ করে না, তার নাম অ্যান্টিসিডেন্ট হয় না, এইগুলো দ্বারা গঠিত সাবঅর্ডিনেট ক্লজকেও অ্যাডজেক্টিভ ক্লজ অন্তত বলা যাবে না। গল্প এখানে শেষ না, আরো গল্প আছে, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ ভার্সেস, নাউন ক্লজ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ ভার্সেস হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অনেক গল্প এখনো বাকি আছে। নাম্বার ওয়ান, আমি যদি আপনাকে বলি টেল মি, আমাকে বলো, টেল মি আমাকে বলো, হু ডিড ইট। খেয়াল করে দেখেন, টেল মি আমাকে বলো, হু ডিড ইট। হ্যাঁ, এবার দুই নাম্বারটা যদি বলি, আই নো, আমি জানি, আই নো দা বয়, আই নো দা বয় হু ডিড ইট। আপনারাই আমাকে বলেন প্রথমটা কোন ক্লজ, পরেরটা কোন ক্লজ, প্লিজ বলেন। না বোঝার কিছু নাই, সবই বুঝবা, খালি সময় দিতে হয়। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখো, এখনো যদি সেই হুজুগে মেন্টালিটি নিয়ে বসবাস করো, তাহলে এটা অ্যান্সার করবা এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। এটা আমি নাউন ক্লজে পড়াইছি। টেল বলো, কাকে বলো? আমাকে বলো। অবজেক্ট কি বলো? যে কাজটা করছে। হ্যাঁ, আমি আমি বলতেছি আমাকে বলো। আপনার বাড়িতে কেউ ময়লা পানি মারছে, আমাকে বলো যে হারামজাদা কাজটা করছে, আমাকে তার নাম বলো। কথা বুঝতেছেন কিনা? এটাও অবজেক্ট এবং এটা অ্যাবসলিউটলি নাউন ক্লজ। এতটুকু বোঝার বোধগম্য থাকলে হবে। আই নো দা বয়, এই যে দেখেন দা বয়, আমি বালকটাকে চিনি যে হারামজাদা কাজটা করছে। হু দ্বারা বোঝাচ্ছে দা বয়, এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, যদি আন্ডারলাইনটা এমন হয়, আন্ডারলাইনটা যদি পুরোটা হয়, আন্ডারলাইনটা যদি আবার পুরোটা হয়, এইটা কিন্তু আবার এই নো এর অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। এই কাজ করছে সেই বালকটাকে আমি চিনি। মাশাআল্লাহ, কত বুদ্ধি আপনাদের। এবং এই উদাহরণগুলো সুন্দর করে যদি আপনি পেতে চান, এই যে উদাহরণগুলো আমি আপনাকে বলি, যদি এই পার্থক্যের উদাহরণগুলো আপনি পেতে চান, খেয়াল করেন, এগুলো আপনি হচ্ছে ইয়েতে যাবেন, ওর নাম কি বলে, পিসি দাস বই আছে, পিসি দাস বইয়ে মেবি 28 বা কত নম্বর চ্যাপ্টার জানি না, জয়নিং সেন্টেন্স এন্ড ক্লজ, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। কথা বুঝতেছেন? আমি আপনাকে দিচ্ছি, এই যে এখানে আমি এটা হুবহু সেই বই থেকে নিছি। এই যে দেখেন উদাহরণগুলো, আপনারা একটু পড়েন, তাহলে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্যটা বুঝবেন। প্লিজ উদাহরণগুলো পড়তে থাকেন, দেখেন পার্থক্যটা বোঝেন।
থ্যাংক ইউ জেন্টলম্যান। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন অ্যাডজেক্টিভ এবং নাউন ক্লজের আরেকটা মজার পার্থক্য, সেটা হচ্ছে লেখেন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল, সরি জেন্টলম্যান, হ্যাঁ লেখেন প্লিজ। প্লিজ তোলেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল 45তম বিসিএস না সরি 46তম বিসিএস এর প্রশ্ন ছিল। ফান না, একেবারে ফান না প্লিজ, এখান থেকে বিসিএস এর প্রশ্ন ছিল। আচ্ছা, তোলা হলে একটু ডান লিখবেন প্লিজ। আসছেন আপনারা? সিভিয়ার প্রেশার অন, বলেন প্লিজ। উত্তর বলার দরকার নেই, দেখেন। আচ্ছা, উত্তর বলার দরকার নাই, ঠান্ডা মাথায় শোনেন। আমি যদি নর্মাল দৃষ্টিতে চিন্তা করি অ্যান্টিসিডেন্টের জায়গা থেকে, আবার বলতেছি অ্যান্টিসিডেন্টের জায়গা থেকে চিন্তা করি, দুইটাই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্টের জায়গা থেকে চিন্তা করলে দুইটাই অ্যাডজেক্টিভ ক্লজ, ভালো করে খেয়াল করেন। কিন্তু না, এই প্রথমটা হচ্ছে আপনার নাউন ক্লজ, প্রথমটা হচ্ছে নাউন ক্লজ, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। আপনি প্রশ্ন করতে পারেন ওয়াই। ওকে, আচ্ছা কেন বলতেছি ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা আসেন, তার কারণ হচ্ছে ঠান্ডা মাথায় শোনেন, দেখেন তো এটা ইকুয়াল মনে হয় কিনা বলেন। লোকটা যে মারা গেছে, এটা নিঃসন্দেহে অ্যান্টিসিডেন্ট, এইটা নিঃসন্দেহে অ্যান্টিসিডেন্ট, এটাও নিঃসন্দেহে অ্যান্টিসিডেন্ট, এবং এ বাক্যের মূল বাক্য হচ্ছে নিউজটা সত্য। এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, লোকটা মারা গেছে, এলাকায় দেখবেন কেউ মারা গেলে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক পাড়ার অমুক গ্রামের অমুকের ছেলের মেয়ে এত ঘটিকায় মারা গিয়েছে, লোকটা যে মারা গেছে, এইটাই নিউজ কিনা বলেন তো? লোকটা মারা গেছে, এটা নিউজ কিনা বলেন তো?
বলেন বলেন, চুপ থাকেন না, বলেন। ইয়েস, বাস্তবতা হচ্ছে নিউজও যা লোকটা মারা গেছে তাই। দেখেন ব্যাপারটা হচ্ছে আমরা যতগুলো নিয়ম দেখছি সবগুলো হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট। শুধু তাই না, আমি যদি আপনাকে সেখানেও নিয়ে যাই, আমি যদি আপনাকে ওই জায়গাতেও নিয়ে যাই, আসেন ওই উদাহরণটা আমি আপনাকে দেখাই নাই। এই যে দেখেন এই উদাহরণটা আমি আপনাকে দেখাই নাই, এদের খেয়াল করে দেখেন। এখানে দেখেন বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে দেখেন সব আছে, দেখেন এখানে এগুলো সবই আছে পিসি দাসে। এখানে দেখেন বি ভার্ব আছে, এরপরে দেখেন কমপ্লিমেন্ট, বিভার সাবঅর্ডিনেট ক্লজ, সব দেখেন বিভার 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 বিভার, এই যে বি ভার্বের বি ভার্ব। কিন্তু 7 নাম্বারটা দেখেন, 7 নাম্বার উদাহরণটা আমি আপনাকে শেখাই নাই, কেননা এটা হচ্ছে পার্থক্য করে বোঝাবো তাই। আমি আগের গুলো খুব একটা দিয়েছি তা না। এই যে দেখেন দ্য নিউজ দ্যাট হি ডায়েড ওয়াজ ফলস, মানে হচ্ছে যখন কোনো অ্যান্টিসিডেন্ট, ভালো করে বুঝেন, যখন কোনো অ্যান্টিসিডেন্ট তার পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজের ইকুয়াল হবে, ওই সাবঅর্ডিনেট ক্লজটা হবে কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ। আমার কথা বুঝতেছেন? আমি যদি আপনাকে সংজ্ঞাটা লিখে দিই, তাহলে সংজ্ঞাটা লেখেন, লিখেন যদি লিখেন যদি অ্যান্টিসিডেন্টের অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী, অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট, অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ ওই অ্যান্টিসিডেন্ট এর ইকুয়াল অথবা কমপ্লিমেন্ট হয়। খেয়াল করে দেখেন, ওই অ্যান্টিসিডেন্টের ইকুয়াল অথবা কমপ্লিমেন্ট হয়, লিখেন অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী সাবঅর্ডিনেট ইকুয়াল হয় পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ কি বলে হবে, নাউন ক্লজ হবে। পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ কি হবে, নাউন ক্লজ হবে। আরে বাবা সূচিপত্রে যা, সূচিপত্রে গিয়ে দেখ জয়নিং সেন্টেন্স, সূচিপত্রে গিয়ে দেখ জয়নিং সেন্টেন্স। মামুন এ তো পরেও দেখা যাবে, এখন যেটা বোঝাচ্ছি এটা বোঝা, এটা বোঝ, ওটা পরে দেখা যাবে না। আপনারা এমন কারে ভাই, যেটা বোঝাচ্ছি সেটা বোঝেন না, যেটা বোঝাচ্ছি এটা বোঝেন না রে ভাই, ও তো পরেও দেখা যাবে। তাহলে ভালো করে বুঝেন, অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ ওই অ্যান্টিসিডেন্টের ইকুয়াল বা কমপ্লিমেন্ট হয়, তবে অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজটি হবে কি হবে, নাউন ক্লজ হবে। ভালো করে বোঝেন না রে ভাই, বুঝেন না? এই সেম ব্যাখ্যা আরেকবার লিখতে হবে আপনাকে। এটা তোলা হলে ডান লিখবেন সবাই, সেম ব্যাখ্যা আরেকবার তুলতে হবে প্লিজ। জয়নিং সেন্টেন্স ওই 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 সূচিপত্রে দেখেন আছে, বলা আছে জয়নিং সেন্টেন্স এন্ড ইট ক্লজেস, জয়নিং সেন্টেন্স এন্ড ইটস ক্লজেস দেওয়া আছে, দেখেন ক্লজেস। এর আগে বোঝেন মামুন? আচ্ছা, সেম ব্যাখ্যা আরেকবার লিখেন ভাই আমার। দেখেন আমি যদি বলি, দেখেন তো ভাই এটা ইকুয়াল কিনা, জীবনেও না। দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি ওয়াজ ট্রু, তুমি আমাকে যা নিউজ দিছিলা এটা সত্য। এটা কি জন্মের নিউজ, মৃত্যুর নিউজ, এ প্লাসের নিউজ, না চাকরি হারানোর নিউজ, চাকরি পাওয়ার নিউজ? আই ডোন্ট নো। এইটা হচ্ছে মডিফাই, তুমি প্রদত্ত নিউজটা ছিল মিথ্যা, এটা হচ্ছে মডিফাই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। লেখেন এই সংজ্ঞাটাই সেম, লেখেন যদি অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ ওই অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে তবে অ্যান্টিসিডেন্টের পরবর্তী সাবঅর্ডিনেট
ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এটাই পার্থক্য। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। সেম ব্যাখ্যা, দুটো লাইন পাল্টে যাবে। হ্যাঁ, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফুদিয়ে খা ওরে পাগলা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল। বোন ফাতিয়া, তুমি কোথায়? আজকে ক্লাস শেষ করব। আসেন, আজকে ক্লাস শেষ করব। হ্যাঁ, এটা তোলা হলে ডান লিখেন, ক্লাস শেষ। হেডলাইন দেন অ্যাডভার্ব ক্লজ, তোলা হলে ডান লিখেন। ওকে, হেডলাইন দেন অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ আগেই শেষ করে দিছি, এবার একটু ফর্মালি শেষ করব অ্যাডভার্ব ক্লজ। এই যে দেখেন, এটা ছিল 37 BCS এ। দিস ইজ দ্য বুক, এখানে দ্যাটটা উজ্জ্ব আছে। দিস ইজ দ্য বুক, এই সেই বই। আই লস্ট, কথা বুঝতেছেন? দিস ইজ দ্য বুক দ্যাট, এভাবে বাক্য লেখা যায়। দিস ইজ দ্য বয়, এই সেই বালক। জানিস, আই লাইক, আমি পছন্দ করতাম। এই সেই বালক যাকে আমি পছন্দ করতাম এখন ধরেন অন্যের হাত ধরে ঘুরে বেড়ায়, এভাবে বাক্য লেখা যায়। এটা এটা মেবি 37তম BCS এর প্রশ্ন। দিস ইজ দ্য বুক আই লস, এখানে দ্যাটটা উজ্জ্ব আছে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট দ্বারা বইকে বোঝাচ্ছে, কথা মনে থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজ। এভাবে বাক্য লেখা যায়, এভাবে বাক্য লেখা যায়। দিস ইজ দ্য জব, এই সেই চাকরি। আই লিভ, আমি ছেড়ে দিয়েছিলাম। আই লেফট, আমি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য গেল। এই যে দেখেন অ্যাডভার্ব ক্লজ, আপনি বইয়ে অন করে দেখেন, সুন্দর করে এইগুলো বলা আছে। হ্যাঁ, এই যে নাউন ক্লজের দেখেন এগুলো সুন্দর করে বলা আছে। কি? অ্যাডভার্ব ক্লজ দ্বারা সময়, স্থান, কারণ, ফলাফল, পরিমাণ, ধরন, তুলনা। তুলনা মানে কি? চাঁদের সাথে আমি দেব না, কম্পারেটিভ ডিগ্রি। বৈপরীত্য, বৈপরীত্য মানে কি? দো অলদো, এগুলো 100%। দো অলদো দ্বারা 100% অ্যাডভার্ব ক্লজ গঠন করা যায়। বৈপরীত্য মানে কি? বিপরীত। লোকটা গরিব কিন্তু সৎ, লোকটা গরিব কিন্তু কি? সৎ। খেয়াল করে দেখেন, আমি আরেকটু জুম করি। হ্যাঁ, এই যে অ্যাডভার্ব ক্লজ, খেয়াল করেন। অ্যাডভার্ব ক্লজে বলতেছে, খেয়াল করেন, সময়, স্থান, কারণ, ফলাফল, পরিমাণ, ধরন, তুলনা, বৈপরীত্য। খেয়াল করে দেখেন, এরপরে আছে কি? শর্ত। শর্ত বা উদ্দেশ্য। এই যে দেখেন শর্ত, শর্ত মানে কি? কন্ডিশনাল সেন্টেন্স। মনে রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্স অ্যাডভার্ব ক্লজ। উদ্দেশ্য, উদ্দেশ্য মানে কেন। ভার্বকে যদি প্রশ্ন করেন, কেন তুমি এখানে এসেছো, কেন? কথা কি বুঝতেছেন? হ্যাঁ সাবিনা, কেন দিব না? অবশ্যই দিব। অ্যাডভার্ব ক্লজটা বুঝাই, এরপরে দিব। কথা বুঝতেছেন? আজকে প্রয়োজনে জুমে কথা বলবো, আমাকে সময় দেন। কেন বলবো না? কি সমস্যাটাতে বলেন? সাবিনা, ওই ব্যাগকে প্রবলেম কি? আপনারা কি বুঝতেছেন? অ্যাডভার্ব ক্লজের সংখ্যা অনেক। সময়, স্থান, যখন। এই যে দেখেন, সময়, স্থান। সময় মানে কি? হোয়েন দ্বারা প্রশ্ন করবেন। স্থান মানে কি? হোয়ার দ্বারা প্রশ্ন করবেন। আমি কি বলছিলাম? হোয়ার দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলে ওটাই অ্যাডভার্ব না। ভার্বকে যদি আপনি প্রশ্ন করে হোয়ার দিয়ে উত্তর পান, ওইটা অ্যাডভার্ব ক্লজ। কথা কি বুঝতেছেন? এরপরে কারণ, আমি গতকাল স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ, আমার মন খারাপ, পেট ব্যথা, মাথা ব্যথা, বয়ফ্রেন্ড ফোন দেয় না। পরিণাম, ফলাফল, আমি পড়াশোনা করেছি, আই ওয়ার্ক হার্ড, এই কারণে আমি পাস করছি, এই কারণে আমি চাকরি পাইছি। এই যে ধরন, তুলনা, কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। বৈপরীত্য, দোল দো, দোল দো 100%
অ্যাডভার্ব ক্লজ। এই উদাহরণগুলো সব দেয়া আছে, দেখেন এখানে এই সব উদাহরণ দেওয়া আছে, দেখেন হ্যাঁ এই সব উদাহরণ দেওয়া আছে দেখেন। আমি তো আপনাকে 5 ফিঙ্গার বললাম। এই যে ফাদার কেম, বাবা এসেছিল কখন? যখন আমি দিল্লির জন্য স্টার্ট ফর মানে যাত্রা করা, আমি দিল্লির জন্য যাত্রা করলাম তখন বাবা এসেছিল। কেম, কেমটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার দেখেন বলছে ইউ মে গো, তুমি যেতে পারো, ইউ মে গো। কোথায় যাবা? হোয়ার ইউ লাইক, তোমার যেখানে মন চায়। মাঝে মাঝে দেখবেন না বাংলা সিনেমা ঘরে চলে, সিনেমা মোর দেন মানে পার্সোনাল লাইফ হচ্ছে মোর দেন সিনেমা। হ্যাঁ তুমি আমি আমার দু চোখ যেদিক যায় আমি আর এই তোমার সংসার করব না। খেয়াল করেন ইউ মে গো, গোটা কি ট্রানজিটিভ ভার্ব? নো, নেভার। গোটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। হোয়ার ইউ লাইক, তুমি যেখানে, এখন ভার্বকে প্রশ্ন করেন, এই যে দেখেন গো ভার্বকে, তুমি কোথায় যাবা? হোয়ার ইউ মে গো, তুমি যেতে পারো। হোয়ার ইউ লাইক, তোমার যেখানে পছন্দ, যেখানে দু চোখ যায়, যেখানে ভালো লাগে, যেখানে গুলুগুলু করবা সেখানে চলে যাও, সমস্যা নাই। এরপরে দেখেন আমার বন্ধু, মাই ফ্রেন্ড উইল নট কাম, আমার বন্ধু আসবে না। প্রশ্ন করেন কারণ কি? বিকজ হি ইজ ইল, সে আসবে না। কেন? কারণ কি? কারণ হচ্ছে সে অসুস্থ। এই যে দেখেন কারণ, এটা অবজেক্ট না, এটা সাবজেক্ট না, এর আগে প্রিপোজিশন নাই, এর আগে বিভার্ব নাই, এর আগে অ্যান্টিসিডেন্ট নাই, মেলান না, 5 ফিঙ্গার মেলান না। এ কথা কন না কে, মাথায় ঢোকে নাই? আই এম সো টায়ার্ড, আমি খুবই অসুস্থ। দ্যাট আই ক্যান নট ওয়ার্ক, আমি এতই টায়ার্ড যে আমি হাঁটতে পারছি না। আমি এতই টায়ার্ড যে আমি কি পাচ্ছি না? হাঁটতে পারছি না। ফলাফল, কথা বুঝতেছেন? সব দেওয়া আছে দেখেন, সব এখানে সব দেওয়া আছে। অমল প্লেস, অমল খেলে, অ্যাজ হি ইউজুয়াল ডাজ, অমল যেমনটা খেলে তেমনটাই খেলতেছে। কথা বলেন নাই? আসেন একটা উদাহরণ দেখাবো। এই যে দেখেন হি অ্যাক্টেড, অ্যাজ ইফ মানে যেন, হি ওয়ার ম্যাড, অ্যাডভার্ব, এখানে আই শ্যাল হেল্প ইউ, কন্ডিশনাল সেন্টেন্স। এখানে দেখেন ইউ আর টলার, এই যে দেখেন দেন আই এম, এটাই অ্যাডভার্ব ক্লজ। কম্পারেটিভ ডিগ্রিতে যেন ভুল না হয়, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যাব, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে যাব। এই যে দেখেন দল দো, বৈপরীত্য। উই রিড, আমরা পড়ি। কেন পড়ি? শিখতে পড়ি। উই রিড, কি পড়ি? উত্তর নাই। উই রিড দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। কেন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় 100% অ্যাডভার্ব ক্লজ। মাথায় ঢুকলো কিনা বলেন? এই যে দেখেন মহান একটা উদাহরণ, হ্যান্ডসাম, হ্যান্ডসাম ইজ, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, সেটাই হ্যান্ডসাম, হ্যান্ডসাম যা করে। বলেন তো এটা কোন ক্লজ? বলেন পারেন কিনা? হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ। সাবিনা রেশমি, আমি আপনার বাক্যে যাব বোন আমার, একটু সময় দিতে হবে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা। মাশাআল্লাহ ফাতিমা, এই যে দেখেন ইজ বিভার্ব, এটা ইকুয়াল, এটা কমপ্লিমেন্ট। হ্যাঁ কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ। এরপরে আর ভুল হবে? এটা এটা নাকি অ্যাডভার্ব, মারে ফাটা ফেলতে ইচ্ছা করে না? শালা এতক্ষণ কি শিখালাম রে মামুদা? মানে আমি এটা অ্যাডভার্বের পরে দিছি তাই এটা অ্যাডভার্ব হয়ে গেল। ইজ বিভার্ব আছে না, ইজ বিভার্ব আছে না, তো বিভার্বের পরে সাবঅর্ডিনেট ক্লজ, বিভার্বের পরে সাবঅর্ডিনেট ক্লজ, বিভার্বের পরে সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ। মাথায় কিছু আছে? মাথায় কিছু আছে? হ্যাঁ মাথায় কিছু আছে মামুদা? হুজুকে করে ভাবেন না অ্যাডভার্বের পরে দিছি তাই অ্যাডভার্ব। আদিব তামাশা। এত তাড়াহুড়া করে? এটা কি মনের মানুষের সাথে বিয়ে ঠিক হয়েছে? হুজুর বলার আগে আমি কবুল? এই জন্য বিয়ের সিদ্ধান্তে আর পরীক্ষার হলে তাড়াহুড়া করতে হয় না।
বুঝেন নাই? আসেন সামারি দিব, সামারি আসেন, সামারি দেখেন, সামারি, সামারি লেখেন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, আর শেখানোর কিছু নাই, সামারি দিয়ে বিদায় নিব। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব মনে রাখবেন। এইগুলো দ্বারা যে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, এটা নাউন ক্লজও হতে পারে, অ্যাডভার্ব ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। এটা নাউন ক্লজও হতে পারে, অ্যাডভার্ব ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে। এবার লিখেন এবং আরো, এবং আরো, এবং আরোতে যারা আছে এইগুলো দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজ হয়, এটা হতে পারে নাউন ক্লজ, এটা হতে পারে নাউন ক্লজ, এটা হতে পারে অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সামারি গুলো গুরুত্বপূর্ণ, আমি প্রমাণ দিচ্ছি, আমি 100% প্রমাণ দিব, টেনশন নিয়েন না, আমি আপনাকে 100% প্রমাণ দিব। হ্যাঁ, 100% প্রমাণ দিব। এগুলো দ্বারা গঠিত ক্লজ 3 ভাবে ভাবতে হবে। এইগুলো দিয়ে থাকলে আপনি সর্বোচ্চ ভাবেন দুইটা, হয় নাউন না হলে অ্যাডভার্ব। প্রমাণ দিচ্ছি, আসেন। 1 নাম্বার লিখেন আই নো, আমি জানি, আমি কি জানি বলেন? হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। এই নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসাবে এটা নাউন ক্লজ। অনেকবার পড়াইছি, আর ব্যাখ্যা দেব না। 2 নাম্বার যদি বলি, দেখেন আই নো দা প্লেস, আই নো দা প্লেস হোয়ার হি লিভস, আই নো দা প্লেস হোয়ার হি লিভস। এই যে দেখেন হোয়ার হি লিভস, এই যে দেখেন হচ্ছে দা প্লেস, দা প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর হোয়ার হি লিভস এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। এই হোয়ারটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের আগে হয়, আবার রিলেটিভ অ্যাডভার্বের আগে হয়। এখন যদি পুরোটা আন্ডারলাইন করি, যদি পুরোটা আন্ডারলাইন করি, হোয়ার হি লিভস দা প্লেস, এই পুরোটা হবে নো ট্রানজিটিভ ভার্বের, পুরোটা হবে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, পুরোটাই অবজেক্ট হিসাবে কি হবে? নাউন ক্লজ হবে। 3 নাম্বার আসেন, 3 নাম্বার পুরো বাংলা সিনেমা। দেখেন আই উইল গো, আমি যাব, কোথায় যাবি বাবা? হোয়ার শি লিভস, হি দিলাম না, শি দিলাম, বাংলা সিনেমার মতো। এই যে দেখেন গো, গো এখনো যদি না বোঝেন, এই যে গো, গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আমি যাব, কোথায় যাব? সেখানে, যেখানে সে বাস করে। এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কথা বুঝতেছেন? এই বাক্যটা পুরো বাংলা সিনেমা। সে দিছে এই কারণে, কেন দিছে আমি আপনাকে গল্প শোনাচ্ছি। 3টা তোলা হলে ডান লিখেন সবাই, 3টা তোলা হলে ডান লিখেন সবাই। ফামিদা আফরোজা রিমু চলে গেছি সাপু। গল্প এখনো শেষ হয় নাই। গল্প একদমই শেষ হয় নাই। বাংলা সিনেমায় নায়ক নায়িকা দেখা হয় 3 ভাবে। একভাবে হচ্ছে কলেজে ধাক্কা খেয়ে বই পড়ে যায়, নিঃসন্দেহে ওই কলেজের নায়িকার বাবা হচ্ছে আবার সভাপতি। আরেকটা হতে পারে নায়ক ফোনেননি, নায়িকার বাড়িতে কাজের বুয়া, ছোটবেলায় 2 হাত ধরে ঘুরে লালালা লালা লালালা লালা, ছোটবেলার খেলার সাথী। আরেকটা হতে পারে নায়িকা ঢাকায় থাকে বা কক্সবাজার চিরাং থাকে, বেড়াইতে গেছে কক্সবাজার, আর নায়ক আবার কক্সবাজার বাড়ি, আবার সে কাঠুরিয়া হবে। ওই জায়গায় বন জঙ্গলে নায়িকা হারাই যায়, ভিলেনের পাল্লায় পড়ে, চেঁচাও চেঁচাও, বাঁচাও বাঁচাও, নায়ক বাঁচায়। নায়ক নায়িকার প্রেম, নায়ক ফোনেননি, নায়িকার বাপের তো মনে করেন বিশাল, মনে করেন আধিপত্য। কি করলো? সে ঢাকা থেকে রাজশাহী আসলো। নায়কের মা আবার প্রেম বান্ধব মা, ব্যাপক প্রেম বান্ধব। ছেলেরা আবার প্রতিজ্ঞা করায়, ছেলেরা আবার কসম দেয়, তুই যদি ওকে না আনতে পারিস তুই আমার ছেলেই না। ব্যাপক প্রেম বান্ধব। আপনারা প্রেম করলে তো বাপ মায়ে মারে, নায়কের সিনেমার মা প্রেম বান্ধব। তখন ব্যাগ গুছায় বলতেছে আমি যাচ্ছি মা, আই উইল গো, আমি যাব। কোথায় যাব?
হোয়ার শি লিভস, সেখানে যেখানে সে আছে মা, যে শহরে সে আছে আমি যাব। এ তো পুরো বাংলা সিনেমা রে ভাই। আচ্ছা, গল্প শেষ হয় নাই। দেখেন লাস্টে একটা উদাহরণ আমরা দেখলাম যে উই রিড আমরা পড়ি, উই রিড আমরা পড়ি দ্যাট, যাতে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি। আমরা পড়ি কেন পড়ি? আমরা শিখতে পারি। এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব ক্লজ। এবার আসেন উই রিড। এবার দেখেন উই রিড আমরা পড়ি, উই রিড হ্যামলেট আমরা হ্যামলেট পড়ি হুইচ, যেটা লিখছে মনে করেন হুইচ ওয়াজ রিটেন, যেটা লিখছে কে? বাই শেক্সপিয়ার। এবার খেয়াল করে দেখেন, খেয়াল করেন হুইচ থেকে, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইচ রিলেটিভ প্রোনাউন, হুইচ দ্বারা কারে বোঝাচ্ছে? হ্যামলেট। হ্যামলেট কি? অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্টের পরবর্তী ক্লজের নাম কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এবার যদি এমনটা গল্প হইতো হ্যামলেট থেকে পুরোটা থাকতো, হ্যামলেট থেকে পুরোটা, এই যে রিড ট্রানজিটিভ ভার্ব, কি পড়ি? শেক্সপিয়ারের লেখা হ্যামলেট পড়ি। এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসাবে এটা কোন ক্লজ? অবজেক্ট হিসাবে এটা নাউন ক্লজ। এভাবে এর আগে কখনো আপনাকে কেউ চিন্তা করায় নাই। গল্প এখনো শেষ হয় নাই, এখনো গল্প শেষ হয় নাই। তোলা হলে লেখেন, এখানেও আছে দেখেন রিড, এখানেও আছে রিড, এরপরে আছে অ্যাডভার্ব ক্লজ, এরপরে নাউন ক্লজও আছে, অ্যাডজেক্টিভ ক্লজও আছে। এভাবে কেউ শেখায় নাই। মানেন আর না মানেন, নোবডি টিচেস ইউ লাইক দিস। এবার কেউ শেখায় নাই। ওকে, এবার লাস্ট প্রশ্ন, এটাই শেষ। হি আস্কড মি ইফ আই had taken a cup of tea। হ্যাঁ, প্রশ্ন আপনার কাছে, বলেন এটা কোন ক্লজ? এটা বলে বিদায় নিব, এটা বলেই বিদায় বন্ধু, বিদায়। এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আছে, বলেন। এক মুঠো স্বপনে উঠে, হুজুগে হয় না, হুজুগে হলে বিপদ। সাবিনা রেশমি তোমার বাক্যের উত্তর দিব। থ্যাংক ইউ ইমন, আই লাভ ইউ ভাইয়া। তুমি যেটা ভাবছো সেটা না। সে কাকে জিজ্ঞাসা করেছিল? আমাকে। আমাকে কি জিজ্ঞাসা করেছিল? আমি চা খেয়েছি কিনা। এটা 100% নাউন ক্লজ। এই ইফ মানে যদি না, ইফ মানে কিনা, এটা একটা ন্যারেশন, এটা একটা ন্যারেশন, ন্যারেশনের বাক্য এটা। এটা 100% নাউন ক্লজ, 100% নাউন ক্লজ। বাস্তবতা বলি, মনে রাখবেন ইফ, ইফ মানে কি না, কি না, নাউন ক্লজ। ইফ মানে যদি হয় কি না, নাউন ক্লজ। আর ইফ মানে যদি, ইফ মানে যদি হয় তাহলে হবে অ্যাডভার্ব ক্লজ। দিস ইজ দা লাস্ট ফিনিশিং ট্রিক্স অফ ক্লজ। কথা বুঝতেছেন? এটা ন্যারেশন, এটা এই ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশন হতে পারে দুইটা। কয়টা? দুইটা। ওরে আপনার হোমওয়ার্ক, ছোট্ট একটা হোমওয়ার্ক দিলাম, ইনবক্সে পাঠাবেন। আপনারা ইনবক্সে পাঠাতে চান না। ইফ মানে কি না, ন্যারেশনের ইফ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন। অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে আমরা ইউজ করতাম ইফ বা ওয়েদার। ওয়েদারটা বড়, জীবনে ইউজ করতাম না। ওয়েদার মানেও কি না, তুমি যাওয়া কি না, তুমি খেয়েছো কি না, তুমি ঘুমিয়েছো কি না। ইফ মানে কি না, নাউন ক্লজ। ইফ মানে যদি, কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ কাম,